নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি নবম পর্ব। সন্ধেবেলা এলো শ্যামবাগদি ও তার মেয়ে কুসুম। রাজারাম বললেন, কি গা শ্যাম? মেয়েটারে নিয়ে এলাম কর্তাবাবুর কাছে, যা হয় বিচার করুন। রাজারাম বিজ্ঞ বিষয়ী লোক, হঠাৎ কোনো কথা না বলে বললেন, তোর মেয়ে কোথায়? ওই যে আড়ালে দাঁড়িয়ে। শোন ও কুশি। কুসুম সামনে এসে দাঁড়ালো। 18 থেকে 20 মধ্যে বয়স, পূর্ণ যৌবনা, নিটোল সুঠাম দেহ, একঢাল কালো চুল মাথায়, কালো পাথরে কুঁদে তৈরি করা চেহারা, আশ্চর্য সুন্দর চোখ দুটি, মুখখানি বেশ। রাজারাম কেবল গয়ামেমকেই এত সুঠাম দেখেছেন। মেয়েটার চোখে ভারী শান্ত সরল দৃষ্টি। রাজারাম ভাবলেন, বেশ দেখছি যে, ধুকড়ির মধ্যে খাসা চাল। বড় সাহেব যদি একবার দেখতে পায় তাহলে লুফে নেয়। নাম কি তোর? কুসুম। কেন চলে গিয়েছিলি রে? কুসুম নিরুত্তর। বাবার বাড়ি ভালো লাগে না কেন? কুসুম ভয়ে ভয়ে চোখ তুলে রাজারামের দিকে চেয়ে বললে, মোরে পেট ভরে খেতে দেয় না সৎমা, মোরে বকে মারে। মোর ভগিনীপত বললে মোরে বাড়ি কিনে দেবে, মোরে ভালো মন্দ খেতে দেবে। দিয়েছিল? মরে গিয়ে ধরে আনলে বাবা, কখন মরে দেবে? আচ্ছা, ভালো মন্দ খাবি তুই, থাক আমার বাড়ি। থাকবি না? কেন রে? মোর মন কেমন করবে। কার জন্যে? বাবাকে ছেড়ে তো গিয়েছিলি, সৎমা বাড়িতে, কার জন্যে মন কেমন করবে রে? কুসুম নিরুত্তর। ওর বাবা শামবাগ দিয়ে এতক্ষণ দেওয়ান রাজারামের সামনে সমীহ করে চুপ করেছিল। এইবার এগিয়ে এসে বললে, মুই বলি শুনুন কর্তাবাবু, আমার এ পক্ষের ছোট ছেলেটা ওর বড্ড ন্যাওটো, তারই জন্য ওর মন কেমন করে বলছে। তাই যদি হবে তবে তারে ছেড়ে পালিয়েছিলি তো, সে কেমন কথা হলো? তোদের বুদ্ধি শুদ্ধি আলাদা, কি বলে কি করে আবল তাবল, না আছে মাথা না আছে মুন্ডু। থাকবি আমার বাড়ি, ভালো মন্দ খাবি, বেশি খাটতি হবে না, গোয়াল গোবর করবি সকালবেলা। সম্বাগদি বললে, থাক কর্তাবাবুর বাড়ি, সব দিক থেকেই তোর সুবিধে হবে। রাজারাম জগদম্বাকে ডেকে বললেন, ওগো শোনো, এই মেয়েটি আমাদের এখানে থাকবে আজ থেকে। ও একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। মুরগি আছে ঘরে? জগদম্বা বিস্ময়ের দৃষ্টিতে ওদের দিকে চেয়েছিলেন। বললেন, ও তো বাগদি পাড়ার কুশি না? ও ছেলেবেলায় আমাদের বাড়িতে কত এসেছে ওর দিদিমার সঙ্গে, মনে পড়ে না? হ্যাঁ রে। কুসুম ঘাড় নেড়ে বললে, মুই তখন ছেলে মানুষ ছিলাম, মোর মনে নেই। থাকবি আমাদের বাড়ি? হ্যাঁ। বেশ থাক। চিড়ে মুরগি খাবি? আয় চল রান্নাঘরের দিকে। রাজারাম বললেন, মেয়ের মতো থাকবি আর গোয়াল পস্কার মস্কার করবি। তোর মার কাছে চাবি, যা যখন খেতে ইচ্ছে হবে। নারকোল খাবি তো কত নারকোল আছে, কুড়ে নিয়ে খাস। মুরগির মাখা আছে ঘরে। খাবার জন্য নাকি আবার কেউ বেরিয়ে যায়। আমার বাড়ির জিনিস খেয়ে গায়ের লোকে এলিয়ে যায়, আর আমার গায়ের মেয়ে বেরিয়ে যাবে পেট ভরে খেতে পায় না বলে। তোর এ পক্ষের বউটাকেও বলবি শাম, কাজটা ভালো করেনি। বলি, ওর মা নেই যখন, তখন কেডা ওরে দেখবে বল? শাম বিরক্তি দেখিয়ে বললে, বলবেন না সে সুমন্দুর স্ত্রীর কথা। মোর হাড় ভাজা ভাজা করে ফেললে। মুই মাঠ থেকে ফিরলি মোরে বলে না যে দুটো চাল ভাজা খা। রোজ পান্ত ভাত, রোজ পান্ত ভাত। মুই বলি দুটো গরম ভাত মোরে দে। সেই সূর্যি ঘুরে যাবে, তখন দুটো ঝিঙে ভাতে ভাত দিয়ে আমাকে দেবে। মরেও না যে, না হয় আবার একটা বিয়ে করি। কুসুম মুখ টিপে হাসছে। বাবার কথায় তার খুব আমোদ হয়েছে বোধহয়।
রামকানাই কবিরাজ খেজুর পাতার চট পেতে দিলেন ভবানী বাণুজ্যকে, বললেন, জামাই বাবু আসুন আসুন। কি করছিলেন? ইসের মূল সেদ্ধ করব, তার জোগাড় করছি। এত বর্ষায় কোত্থেকে? সন্ধে হবার দেরি নেই, অঝোরে বৃষ্টিপাত হচ্ছে শ্রাবণের মাঝামাঝি। এ বাদলা 3 দিন থেকে সমানে চলছে। তিতপল্লা গাছের ঝোপ বৃষ্টিতে ভিজে কেমন অদ্ভুত দেখাচ্ছে। মাটির পথ বেয়ে জলের স্রোত চলেছে ছোট ছোট নালার মতো। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। বাগদি পাড়ার নোলে বাগদি, অধর সর্দারের 3 জোয়ান ছেলে ভেপুমালি, এরা সব ঘুনি আর পোলো নিয়ে বাঁধালে জলের তোড়ে হাঁটু পর্যন্ত ডুবিয়ে মাছ ধরবার চেষ্টা করছে। বৃষ্টির গুঁড়ো ছাটে চারিধারে ধোঁয়া ধোঁয়া। রামকানাইয়ের ঘরের পেছনে একটা সোঁদালি গাছে এখনো 2-1 ঝাড় ফুল দুলছে। মাঠে ঘাসের ওপর জল বেঁধে ছোট পুকুরের মতো দেখাচ্ছে। পথে জনপ্রাণী নেই কোনো দিকে। ঘরের মধ্যে চালের ফাঁক দিয়ে একটা নতুন তেলাকুচোর লতা ঢুকেছে, নতুন পাতা গুজিয়েছে তার চারু কমনীয় সবুজ ডগায়। তামাক সাজি, বসুন। ভিজে গিয়েছেন যে, গামছাখানা দিয়ে মুছে ফেলুন। এ বর্ষায় 3 দিন আজ বাড়িতে বসে। একটু সৎ চর্চা করি এমন লোক এ গায়ে নেই, সবাই ঘোর বৈষয়িক। তাই আপনার কাছে এলাম। আমার কত বড় ভাগ্যি জামাইবাবু। 2টো চিড়ে খাবেন? দেব, গুড় আছে কিন্তু। আপনি যদি খান তবে খাবো, দুজনেই খাবো, ভাববেন না। অতিথি এলেন ঘরে, দেবার কি আছে? কিছুই নেই, যা আছে তাই দিলাম। শিশি নিতে একটু গাওয়া ঘি আছে, মেখে দেবো। দেখি আপনি কিনেছেন না নিজে করেন। রামকানাই একটা ছোট্ট শিশি কাঠের জলচৌকি থেকে ভবানীর হাতে দিলেন, বললেন, নিজে তৈরি করি। গয়া মেম একটু করে দুধ দেয়, আমারে বাবা বলে। মেয়েটা ভালো। সেই মেয়েটা এই শিশি নিয়ে এনে দিয়েছে সাহেবদের কুঠি থেকে। যে সরটুকু পড়ে তাই জমিয়ে ঘি করি। ঘি আমাদের ওষুধে লাগে কিনা? অনেকে গব্যঘৃত না মিশিয়ে বাজারের ভয়সা ঘি মেশায়, সেটা হলো মিথ্যে আচরণ। জীবন নিয়ে যেখানে কারবার, সেখানে সঠতা প্রবঞ্চনা যারা করে, তারা তেনার কাছে জবাবদিহি দেবে একদিন কি করে? আর কবিরাজ মশাই, দুনিয়াটা চলছে সঠতা আর প্রবঞ্চনার উপরে। চারিধারে চেয়ে দেখুন না, আমাদের এই গাঁয়েই দেখুন, সবকটি ঘুণ বিষয়ী। শুধু গরিবের ওপর চোখ রাঙানি, পরের জমি কি করে ফাঁকি দিয়ে নেবে, পরনিন্দা পরচর্চা মামলা এই নিয়ে আছে। কুয়োর ব্যাং হয়ে পড়ে আছে এই মোহগর্তে। রামকানাই ততক্ষণে গাওয়া ঘি মাখালেন চিড়েতে, গুড় পাড়লেন শিকেতে ঝুলনো মাটির ভাঁড় থেকে। পাথরের খোড়াতে ঘি মাখা কাঁচা চিড়ে রেখে ভবানী বাড়ুজ্যেকে খেতে দিলেন। ভবানীকে বললেন, কাঁচা লঙ্কা একটা দেব? দিন একটা। আচ্ছা, একটু আদি সংবাদ শোনাবেন। ভগবান কি রকম, তাকে দেখা যায়? আপনারে বলি, এই ঘরে একলা রাত্রিরই অন্ধকারে বসে বসে ভাবি, ভগবানটা কেডা? উত্তর কেডা দেবে বলুন? আপনি একটু বলুন। ভবানী বাণুজ্যে নিজেকে বিপন্ন বিবেচনা করলেন। রামকানাই কবিরাজ সৎ লোক, সত্যসন্ধ লোক, তাকে তিনি শ্রদ্ধা করেন। এত বড় গম্ভীর প্রশ্নের উত্তর তিনি দেবেন? এই বৃদ্ধের পিপাসু মনের খোরাক যোগাবার যোগ্যতা তাঁর কি আছে? বিশেষ করে বিশ্বের কর্তা ভগবানের কথা, যেখানে সেখানে যা তা ভাবে তিনি তাঁর কথা বলতে সংকোচ বোধ করেন। বড্ড শ্রদ্ধা করেন ভবানী বাণুজ্যে যাকে, তাঁর কথা এভাবে বলে বেড়াতে তাঁর বাঁধে। উপনিষদের সেই বাণী মনে পড়ল ভবানীর। অবিদ্যায়াং বহুধা বর্তমানা বয়ং কৃতার্থা ইত্যভিমন্যন্তি বালা। নানা প্রকার অজ্ঞানতায় ও মূঢ়তায় নিজেকে ডুবিয়ে রেখেও অজ্ঞানী ব্যক্তি ভাবে, আমি বেশ আছি, আমি কৃতার্থ। তিনিও কি সেই দলের একজন নন? এই বৃদ্ধ ব্রাহ্মণ তার চেয়ে উপযুক্ত লোক নয়? এ কি সে দলের একজন নয় যারা
তপশ্রদ্ধে বর্ষারণ্যে শান্তা বিদ্যাংশ ভৈক্ষাচর্যাং চরন্ত সূর্যোদ্দারেণ তে বিরজা প্রয়ান্তি যথামৃত সপুরুষ হব্বয়াত্মা। ভিক্ষাবৃত্তি অবলম্বন করে যে সকল শান্ত জ্ঞানী ব্যক্তি অরণ্যে বাস করেন, শ্রদ্ধার সঙ্গে তপস্যায় নিযুক্ত থাকেন, সেই সব নিরাসক্ত নির্লোভ ব্যক্তি সূর্যোদয়ের পথে সেইখানে যান যেখানে সেই অব্যয় আত্মা অমৃতময় পুরুষ বিদ্যমান। ভবানী বাণিজ্যে কি কামারের দোকানে ছুঁচ বিক্রি করতে আসেননি? তিনি বিনীতভাবে বললেন, আমার মুখে কি শুনবেন? তিনি বিরাট, তিনি এই সমুদয় বিশ্বের স্রষ্টা, তিনি অক্ষর ব্রহ্ম, তিনিই প্রাণ, তিনিই বাক্য, তিনিই মন। তদে ততক্ষরং ব্রহ্ম সপ্রাণস্তু দুবাং মন তদে তৎ সত্যং তদমৃতং তদ্বেদ্ধব্যাং সম্য বিদ্ধি। রামকানাই কবিরাজ সংস্কৃতে নিতান্ত অনভিজ্ঞ নন। কথা শুনতে শুনতে চোখ বুজে ভাবের আবেগে বলতে লাগলেন, আহা আহা আহা। তিনি ভবানীর হাত দুটি ধরে বললেন, কি কথাই শোনালেন জামাইবাবু, এইসব কথা কেউ এখানে বলে না। মনটা আমার জুড়িয়ে গেল, বড্ড ভালো লাগে এসব কথা, বলুন বলুন। ভবানী বাণিজ্যে নম্রভাবে সশ্রদ্ধ সুরে বলতে লাগলেন, অনুরণীয়ান মহত মহীয়ান নাশ যন্তর নিহিত গুহায়াং। তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, মহৎ থেকেও মহৎ। ইনি সমস্ত প্রাণীর হৃদয়ের মধ্যেই বাস করেন। আসীন দূরং ব্রজতি, উপবিষ্ট হয়েও তিনি দূরে যান। শয়ান জাতি সর্বত, শুয়ে থেকেও তিনি সর্বত যান। যদচ্চিরমদ যদন্নুত অনুচ্চ যস্মিন লোকা নিহিতা লোকিনশ্চ। যিনি দীপ্তিমান, যিনি অনুর চেয়েও সূক্ষ্ম, যার মধ্যে সমস্ত লোক রয়েছে, সেই সব লোকের অধিবাসীরা রয়েছে। রামকানাই চিড়ে খেতে খেতে চিড়ের বাটিটা ঠেলে একপাশে সরিয়ে রেখেছেন। তার ডান হাতে তখনও একটা আধ খাওয়া কাঁচা লঙ্কা, মুখে বোকার মতো দৃষ্টি, চোখ দিয়ে জল পড়ছে। ছবির মতো দেখাচ্ছে সমস্তটা মিলে। ভবানী বাণিজ্যে বিস্মিত হলেন ওর জলে ভরা টসটসে চোখের দিকে তাকিয়ে। খালের ওপারে বাবলা গাছের মাথায় সপ্তমীর চাঁদ উঠেছে পরিষ্কার আকাশে। হুতুম পেঁচা ডাকছে নলবনের আড়ালে। ভবানী অনেক রাত্রে বাড়ি রওনা হলেন। শরতের আকাশে অগণিত নক্ষত্র, দূরে বনান্তরে কাঠঠোকরার তন্দ্রাস্তব্ধ রব, কোচিত বা দু একটা শিয়ালের ডাক, সবাই যেন তার কাছে অতি রহস্যময় বলে মনে হচ্ছিল। আজ ভগবানের নিভৃত নিস্তব্ধ রসে তার অন্তর অমৃতময় হয়েছে বলে তার বারবার মনে হতে লাগলো। রহস্যময় বটে, মধুরও বটে। মধুর ও রহস্যময় ও বিরাট ও সুন্দর ও বড় আপন সে দেবতা, একমাত্র দেবতা, আর কেউ নেই। যিনি অশব্দ, অস্পর্শ, অরূপ, অব্যয়, অরস, অগন্ধ, অনাদি ও অনন্ত, তাঁর অপূর্ব আবির্ভাবে নৈশ আকাশ যেন থমথম করছে। এসব পাড়া গাঁয়ে সেই দেবতার কথা কেউ বলে না। বধির বনতল ওদের পাশ কাটিয়ে চলে যায়। নক্ষত্র ওঠে না, জ্যোৎস্নাও ফোটে না। সবাই আছে বিষয় সম্পত্তির তালে, দুহাতে গিয়ে ভেরেন্ডার কচা পুঁতে পরের জমি ফাঁকি দিয়ে নেবার তালে। হে শান্ত পরম ব্যক্ত ও অব্যক্ত মহাদেবতা, সমস্ত আকাশ যেমন অন্ধকারে ওতপ্রোত, তেমনি আপনাতেও। তুমি দয়া করো, সবাইকে দয়া করো। খোকাকে দয়া করো, তাকে দরিদ্র করো, ক্ষতি নেই। তোমাকে যেন সে জানে। ওর 3 মাকে দয়া করো।
তিলু স্বামীর জন্য জেগে বসেছিল। রাত অনেক হয়েছে, এত রাত্রে তো কোথাও থাকেন না উনি। বিলু ও নীলু বারবার ওদের ঘর থেকে এসে জিজ্ঞেস করছে। এমন সময় নীলু বাইরের দিকে উঁকি মেরে বললে, ওই যে মূর্তিমান আসছেন। তিলু বললে, শরীর ভালো আছে দেখছিস তো রে? বলেই তো মনে হচ্ছে। বলে, ও নাগর, আবার কোন বিদ্যাবলীর কুঞ্জে যাওয়া হয়েছিল শুনি? বড়দিকে কি আর মনে ধরছে না? আমাদের না হয় নাই বা মনে ধরল। ভবানী এগিয়ে এসে বললেন, তোমরা সবাই মিলে এমন করে তুলেছ যেন আমি সুন্দরবনে বাঘের পেটে গিয়েছি। রাত্রে বেড়াতে বেরোবার জো নেই। রামকানাই কবিরাজের বাড়ি ছিলাম। বিলু বললে, সেখানে কি আজকাল গাঁজার আড্ডা বসে নাকি? নীলু বললে, নইলে এত রাত অবধি সেখানে কি হচ্ছিল? তিলু বনেদের আক্রমণ থেকে স্বামীকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে। কোনো রকমে ওদের বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে স্বামীর হাত পা ধোয়ার জল এনে দিলে। বললে, পা ধুয়ে দেবো, পায়ে যে কাদা। ওই মালসি কাঁঠাল তলার কাছে ভীষণ কাদা। কি খাবেন? কিছু না, চিড়ে খেয়ে এসেছি কবিরাজের বাসা থেকে। না খেলি হবে না। ওবেলা চাল কুমড়োর শুক্তুনি রাখতে বলেছিলেন, রয়েছে, সে কে খাবে? একশরা শুক্তুনি রেখে দিয়েছিল নীলু। ও বড্ড ভালোবাসে আপনাকে। আচ্ছা দাও। খোকনকে কি খাইয়েছিলে? দুধ। কাশি আর হয়নি? শুঁট গুঁড়ো গরম জলে ভিজিয়ে খেতে দিয়েছি। ভবানী বাড়ুর যে খেতে বসে তিলুকে সব কথা বললেন। তিলু শুনে বললে, উনি অন্যরকম লোক। সেদিনও ওই কথা জিজ্ঞেস করেছিলেন, মনে আছে? আপনি সেদিন পড়িয়েছিলেন, পুরুষান্ন পরং কিঞ্চিত, তার চেয়ে বড় আর কিছু নেই। এই তো মানে। ঠিক। আমিও ভাবি, ঘরের কাজে ব্যস্ত থাকি, সবসময় পেরে উঠিনে। আপনি আমাকে আরো পড়াবেন। ভালো কথা, আমাদের 2 আনা করে পয়সা দেবেন। কেন? কাল তেরের পালুনি, বনভোজনে যেতে হবে। আমিও যাব। তাকে যায়? কত বৌঝি থাকবে। আচ্ছা, তেরের পালুনির দিন বৃষ্টি হবেই, আপনি জানেন? বাজে কথা। বাজে কথা নয় গো, আমি বলছি ঠিক হবে। তোমারও ওইসব কুসংস্কার কেন? বৃষ্টির সঙ্গে কি কার্যকারণ সম্পর্ক থাকতে পারে বনে বসে খাওয়ার? আচ্ছা দেখা যাক আপনার পণ্ডিতি কত দূর টেকে। ভাদ্র মাসের 13ই আজ। ইছামতির ধারে তেরের পালুনি করবার জন্য 5পোতা গ্রামের বৌঝিরা সব জড়ো হয়েছে। নালুপালের স্ত্রী তুলসীকে সবাই খুব খাতির করছে, কারণ তার স্বামী অবস্থাপন্ন। তেরের পালুনি হয় নদীর ধারের এক বহু পুরনো জিউলি গাছের আর কদম গাছের তলায়। এই জিউলি আর কদম গাছ দুটো একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছে যে কতদিন ধরে, তা গ্রামের বর্তমান অধিবাসীদের মধ্যে কেউ বলতে পারে না। অতি প্রাচীন লোকদের মধ্যে নীলমণি সমাদ্দারের মা বলতেন, তিনি যখন নববধূ রূপে এই গ্রামে প্রবেশ করেছিলেন আজ থেকে 76 বছর আগে, তখনও তিনি তার শাশুড়ি ও দিদি শাশুড়ির সঙ্গে এই গাছতলায় তেরের পালুনির বনভোজন করেছিলেন। গত 85 বছর বয়সে নীলমণির মা দেহত্যাগ করেছেন। মেয়েরা পাড়া হিসেবে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজন করছে। এখানে আর রান্না হয় না, বাড়ি থেকে যার যার যেমন সঙ্গতি খাবার জিনিস নিয়ে এসে কলার পাতা পেতে খেতে বসে। মেয়েরা ছড়া কাটে, গান গায়, উলু দেয়, শাঁখ বাজায়। এই বনভোজনের একটি চিরাচরিত প্রথা এই, তুমি সম্পন্ন গৃহস্থ ঘরের বউ, তুমি ভালো জিনিস এনেছো খাবার জন্যে, যারা দারিদ্রের জন্য তেমন কিছু আনতে পারেনি তাদের তুমি ভাগ করে দেবে নিজের আনা ভালো খাবার। এ কেউ বলে দেয় না, কেউ বাধ্যও করে না। এ একটি অলিখিত গ্রাম্য প্রথা, বরাবর চলে আসছে এবং সবাই মেনেও এসেছে। যেমন আজ হলো, তুলসী লাল কস্তা পেড়ে শাড়ি পরে যতীনের বউ আর বোন নন্দরানীর কাছে এসে দাঁড়ালো। আজ মেলামেশা ও ছোঁয়াছুঁয়ির খুব কড়াকড়ি না থাকলেও বামুন বাড়ির বৌঝিরা নদীর ধার ঘেঁষে খাওয়ার পাত পাতে, অন্যান্য বাড়ির মেয়েরা মাঠের দিকে ঘেঁষে খেতে বসে। যতীনের বউ এনেছে চাল ভাজা, 2টি মাত্র পাকা কলা ও 1 ঘটি ঘোল। তাই খাবে ওর ননদ নন্দরানী আর ও নিজে।
তুলসী এসে বললে, ও স্বর্ণ, কেমন আছো ভাই? ভালো দিদি। খোকা আসেনি? না, তাকে রেখে এলাম বাড়িতে। বড় দুষ্টুমি করবে এখানে আনলি। কি খাবা ও স্বর্ণ? এই যে ঘোলটুকু আমার বাড়ির, আজ তৈরি করেছি সকালে, 3 দিনের পাতা সর। একটু খাস তো নিয়ে যা দিদি। তুলসী ঘোল নেওয়ার জন্য একটা পাথরের খোড়া নিয়ে এলো। ওর হাতে 2খানা বড় বড় ফেনি বাতাসা আর 4টি মর্তমান কলা। ও আবার কি দিদি? নাও ভাই, বাড়ির কলা। বড় কাঁদি পড়ে আষাঢ় মাসে, বর্ষার জল পেয়ে ছড়া নষ্ট হয়ে গিয়েল। তিলু বিলু খেতে এসেছে বনে, নীলু খোকাকে নিয়ে রেখেছে বাড়িতে। ওদের সবাই এসে জিনিস দিচ্ছে, খাতির করছে, মিষ্টি কথা বলছে। দুধ, চিনির মঠ, আখের গুড়ের মুড়কি, খই, কলা, নানা খাবার। ওরা যত বলে নেব না, ততই দিয়ে যায় এ এসে ও এসে। ওরাও যা এনেছিল নীলমণি সমাদ্দারের পুত্রবধূর সঙ্গে সমানে ভাগ করেছে। ওদের অবস্থা গ্রামের মধ্যে বড় হীন। ও দিদি, কি খাবি ভাই? 2টো চাল ভাজা এনেলাম তাই, আর একটা শশা আছে। দুধ নেই? দুধ কনে পাবো, গাই এখনো বিয়োয়নি। এখনো না? কবে বিয়োবে? আশ্বিন মাসের শেষাগোসা। তিলুর ইঙ্গিতে বিলু ওদের দুজনকে চিড়ে, মুড়কি, বাতাসা, চিনির মঠ এনে দিলে। ষষ্ঠী চৌধুরীর স্ত্রী ওদের পাকা কলা দিয়ে গেলেন 6-7টা। ফণী চক্রবর্তীর পুত্রবধূ বললে, আমার অনেকখানি খেজুরের গুড় আছে, নিয়ে আসছি তাই। তিলু বললে, আমি নেব না ভাই, ওই ছোট কাকিমাকে দাও, অনেক মঠ আর বাতাসা জমেছে। বিধু দিদি, এবার ছড়া কাটলে না যে? ছড়া কাটো শুনি। বিধু ফণী চক্রবর্তীর বিধবা বোন, 50-এর কাছাকাছি বয়স। একসময় সুন্দরী বলে খ্যাতি ছিল এ গ্রামে। বিধু হাত নেড়ে বলতে আরম্ভ করলে, আজ বলেছে যেতে পান সুপুরি খেতে, পানের ভেতর মৌরি বাটা, ইস্কে বিস্কে ছবি আটা, কলকাতার মাথা ঘষা, মেদিনীপুরের চিরুনি, এমন খোপা বেঁধে দেব চাঁপা ফুলের গাঁথুনি, আমার নাম সরবালা, গলায় দেব ফুলের মালা। বিলু চোখ পাকিয়ে হেসে বললে, কি বিধু দিদি, আমার নামে বুঝি ছড়া বানানো হয়েছে? তোমায় দেখাচ্ছি মজা। বলে, চালতে গাছে ভোমরার বাসা, সব কোণ নেই তার এক কোণ ঠাসা। তোমারে আমি, আচ্ছা একটা গান করো না বিধু দিদি। মাইরি, নিধুবাবুর টপ্পা একখানা গাও শুনি। বিধু হাত পা নেড়ে ঘুরে ঘুরে গাইতে লাগলো, ভালোবাসা কি কথার কথা সই, মন যার সনে গাঁথা, শুকাইলে তরুবর বাঁচে কি জড়িতা লতা, মন যার সনে গাঁথা। ও পাড়ার একটি অল্প বয়সী লাজুক বউকে সবাই বললে একটা শ্যামা বিষয়ক গান গাইতে। বউটি ভজগোবিন্দ বাণুজ্যের পুত্রবধূ, কামদেবপুরের রত্নেশ্বর গাঙ্গুলির 3য় কন্যা, নাম নিস্তারিণী। রত্নেশ্বর গাঙ্গুলি এদিকের মধ্যে একজন ভালো ডুগি তবলা বাজিয়ে। অনেক আসরে বৃদ্ধ রত্নেশ্বরের বড় আদর। নিস্তারিণী শ্যামবর্ণা, একহারা, বড় সুন্দর ও চোখ দুটি, গলা সুর মিষ্টি। সে গাইলে বড় সুস্বরে, নীলবরণী নবীনা বরুণী, নাগিনী জড়িত জটা বিভূষিণী, নীল নয়নী যিনি ত্রিনয়নী, কিবা শোভেশ নিশানাথ নিভাননী। গান শেষ হলে তিলু পেছন থেকে গিয়ে ওর মুখে একখানা আস্ত চিনির মঠ গুঁজে দিল। বউটির লাজুক চোখের দৃষ্টি নেমে পড়ল, বোধহয় একটু অপ্রতিভ হলো অতগুলি আমোদ প্রিয় বড় বড় মেয়েদের সামনে। বললে, দিদি, ঠাকুর জামাইকে দিয়ে যানগে। তোর ঠাকুর জামাইকে তুই দেখেছিস নাকি? বিলু এগিয়ে এসে বললে, কেন রে ছোট বউ, ঠাকুর জামাইয়ের নাম হঠাৎ কেন? তোর লোভ হয়েছে নাকি? খুব সাবধান, ওদিকে তাকাবি না, আমরা 3 সটিনের ঝ্যাঁটা নিয়ে দোরগোড়ায় বসে পাহারা দেব, বুঝলি তো? ঢুকবার বাগ পাবি কেমন করে? কাছাকাছি সবাই হি হি করে হেসে উঠল। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল। ঠিক সেই সময়েই দেখা গেল স্বয়ং ভবানী বাণুজ্যে রাঙা গামছা কাঁধে এবং কোলে খোকাকে নিয়ে আবির্ভূত। নালুপালের স্ত্রী তুলসী বললে, ওই রে, ঠাকুর জামাই বলতে বলতেই ওই যে এসে হাজির। ভবানী বাণুজ্যে কাছে এসে বললেন,
বেশ, আমাদের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়ে বেশ ও বুঝি থাকে। ঘুম ভেঙেই মা মা চিৎকার ধরল। অতি কষ্টে বোঝাই, তাই কি বোঝে? খোকা জনতার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে বললে, মা। বিলু ছুটে গিয়ে খোকাকে কোলে নিয়ে বললে, কেন, নীলু কোথায়? আপনার ঘাড়ে চাপানো হয়েছে কে বললে? নীলুর কোলে বসিয়ে দিয়ে আমি। বৌদিদিরা ডেকে পাঠালেন নীলুকে। বড়দাদার শরীর অসুখ করেছে, ও চলে গেল আমার ঘাড়ে চাপিয়ে। বৌঝিরা ভবানীকে দেখে কি সব ফিসফিস করতে লাগলো জটলা করে। কেউ কথা বলবে না, সে নিয়ম এসব অঞ্চলে নেই। প্রবীণা বিধু এসে বললে, ও বড় মেজ ছোট জামাই বাবু, সব বৌঝিরা বলছে ঠাকুর জামাইকে আজ যখন আমরা পেয়ে গিয়েছি তখন আজ আর ছাড়ছি নে আমাদের। ভবানী বাড়ুর যে কথা শেষ করতে না দিয়েই তাড়াতাড়ি হাত জোর করে বললেন, না, মাফ করুন বিধু দিদি, আমি একা পেরে উঠবো না, বয়স হয়েছে। এই কথাতে একটা হাসির বন্যা এসে গেল বৌঝিদের মধ্যে। কারো চাপা হাসি, কেউ খিলখিল করে হেসে উঠল, কেউ মুখ ফিরিয়ে নিয়ে ওদিকে, কেউ ঘোমটার আড়ালে খুব খুব করে হাসতে লাগলো। হাসির সেই প্লাবনের মধ্যে ভাদ্র অপরাহ্নে নদীর ধারের কদম ডালে রাঙা রোদ আর ইছামতির ওপারে কাশফুলের দুলুনি, কোথাও দূরে ঘুঘুর ডাক, নিস্তারিণীর কোলে খোকার অর্থহীন বকুনি, সব মিলিয়ে তেরের পালুনি আজ ভালো লাগলো নিস্তারিণীর। ঠাকুর জামাই কি আমুদে মানুষটি, আর বয়স হলেও এখনো চেহারা কি চমৎকার। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব নীলকুঠি পরিদর্শন করতে এসেছিলেন। মিস্টার ডঙ্কিনসন বদলি হয়ে যাবার পর অনেকদিন কোনো ম্যাজিস্ট্রেট নীলকুঠিতে পদার্পণ করেননি। কাজেই অভ্যর্থনার আড়ম্বর একটু ভালো রকমই হলো। খুব খানা পিনা নাচ ইত্যাদি হয়ে গেল। যাবার সময় নতুন ম্যাজিস্ট্রেট কোলম্যান সাহেব বড় সাহেবকে নিভৃতে কয়েকটি সদুপদেশ দিয়ে গেলেন। ডু ইউ রিড নেটিভ নিউজ পেপার্স? ইউ ডু? Hard times are ahead, Mr. Shipton. Stuff some wisdom into the brains of your men. You understand? I hope you will not mind my saying so. Explain that to me. I will presently. আসল কথা, ক্রমশ দিন খারাপ হচ্ছে। দেশি কাগজওয়ালারা খুব হইচই আরম্ভ করেছে। হিন্দু পেট্রিয়ট কাগজে হরিশ মুখুজ্জি গরম গরম প্রবন্ধ লিখছে। রামগোপাল ঘোষ নীলকরদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তৃতা করছে। নেটিভরা মানুষ হয়ে উঠল, সেই দিন আর নেই। একটু সাবধানে সব কাজ করে যাও। আমাদের উপর গভর্নমেন্টের গোপন সার্কুলার আছে, নীল সংক্রান্ত বিবাদে আমরা যেন যতদূর সম্ভব প্রজাদের পক্ষ টানি। কোলম্যান সাহেবের মোট বক্তব্য হলো এই। পরদিন বড় সাহেব ডেভিড সাহেবকে ডেকে বললে সব কথা। ডেভিড বোধহয় একটু অসন্তুষ্ট হলো, বললে, ইউ সি, I can work and I can do with very little sleep, and I have never wasted time on liking people. Perhaps I am not clever enough. No, David, we have a stake down here in this God-forsaken land. You see, what I want to drive at is this. এমন সময় শ্রীরাম মুচি এসে বললে, সাহেব, বাইরে দপ্তরখানায় প্রজারা বসে আছে, খুব হাঙ্গামা বেঁধেছে। হিংনাড়া রসুলপুরের বাগদিরা খেপেছে। তারা নাকি নীলির মাঠে গরু ছেড়ে দিয়ে নীলির চারা খেয়ে ফেলেছে। ডেভিড লাফিয়ে উঠে বললে, কনেকার প্রজা? হিংনাড়া? সাদেক মোড়ল আর ছিহরি সর্দার, ওই দুটো বদমাইশের দিকেই আমার অনেক দিন থেকে নজর আছে। শাসন কি করে করতে হয় তা আমি জানি। শিপটন সাহেব ভয়ানক রেগে বলে উঠলেন, দ্য ডেভিল দ্যাট ইজ, I will come in with you this time. Will you like to come on a mouse hunt tomorrow morning? Sure, I will. I wonder whether I have ever told you these thieving people drove off some of our horses from the village. My stomach, you never did. Well, be ready tomorrow morning. Maybe we would kill off the mice right away. Sure. পরদিন সকালে এক অভিনব দৃশ্য দেখা গেল। দুই ঘোড়ায় দুই সাহেব, পেছনে আর এক সাদা বড় ঘোড়ায় দেওয়ান রাজারাম রায়, আর একটা বাদামি রঙের ঘোড়ায় প্রসন্ন চক্রবর্তী আমিন এক লম্বা সারিতে চলেছে। ওদের পেছনে কুঠির লাঠিয়ালদের সর্দার রসিক মল্লিক। লোকে বুঝলে আজ একটা ভয়ঙ্কর দাঙ্গা হাঙ্গামার ব্যাপার না হয়ে আর যায় না।
হঠাৎ এক স্থানে প্রসন্ন আমিন টুক করে নেমে পড়ল। হেঁকে রাজারামকে বললে, দেওয়ানজি একটু এগিয়ে যান, ঘোড়ার জিনটা ঢল হয়ে গেল, কষেনি। তারপর মুখ উঁচু করে দেখলে ওরা বেশ 2 কদম দূরে চলে গিয়েছে। প্রসন্ন চক্রবর্তী ঘোড়াটা কাদের একটা সোঁদালি গাছে বেঁধে রাস্তা থেকে সামান্য কিছু দূরে অবস্থিত একখানা চালা ঘরের বাইরে গিয়ে ডাকলে, গয়া, ও গয়া। ভিতর থেকে গয়ার মা বরদা বাগদিনীর গলা শোনা গেল। কে ডাগা বাইরে? প্রসন্ন চক্রবর্তী প্রমাদ গণল। এ সময় বুড়ি থাকে না বাড়িতে, কুঠিতে মেম সাহেবদের কাজ করতে যায়, ছেলে ধরা, ছেলেদের স্নান করানো, এইসব। ও আপদা যে এখন আবার যত হাঙ্গামা কি। প্রসন্ন চক্রবর্তী গলা ছেড়ে বললে, এই যে আমি, ও দিদি। কে ডাগা? আমিন বাবু। কি এমন অসময়? বলতে বলতে বড়দা বাগদিনী এসে বাইরে দাঁড়ালো। বোধহয় ধান সেদ্ধ করছিল। ধানের হাঁড়ির কালি হাতে মাখানো, মাথার ঝাঁটার মতো চুলগুলো চূড়োর আকারে বাঁধা, মুখ অপ্রসন্ন। প্রসন্ন চক্রবর্তী বললে, কে দিদি? ভালোই হলো। ঘোড়াটার পায়ে কি হয়েছে? হাঁটতে পারছে না। একটু নারকোল তেল আছে? না, নেই। নারকোল তেল বাড়ন্ত। ও, তবে যাই। বড়দা বাগদিনী সন্দিগ্ধ দৃষ্টিতে প্রসন্ন আমিনের দিকে চেয়ে চেয়ে দেখলে। প্রসন্ন চক্রবর্তীর কৈফিয়ত সে বিশ্বাস করেছে কিনা কে জানে। মেয়ের পেছনে যে লোকজন ঘোরাফেরা করে সে বুঝি তা জানে না। কত অবাঞ্ছিত আবেদন ও প্রার্থনার জঞ্জাল সরিয়ে রাখতে হয় ঝাঁটা হাতে। কচি খুকি নয় বড়দা বাগদিনী। আমিন মশাই বলে সন্দেহের অতীতেরা নয়, বয়স হয়েছে বলেও নয়। অনেক প্রৌঢ়, অনেক অল্প বয়সী, অনেক আত্মীয়কেও সে দেখল, কাউকে বিশ্বাস নেই। প্রসন্ন চক্রবর্তী জোরে ঘোড়া ছুটিয়ে গেল। হিংনাড়া গ্রামের বাইরে চারিধারে নীলের ক্ষেত। এ সময় নীলের চারা বেশ বড় বড় হয়েছে। বড় সাহেব ছোট সাহেবকে ডেকে দেখিয়ে বললে, সি হোয়াট দে আর আপ টু। এমন সময় দেখা গেল লাঠি হাতে একটি জনতা বাগদিপাড়া থেকে বেরিয়ে মাঠের আলে আলে ক্রমশ এদিকে এগিয়ে আসছে। দেওয়ান রাজারাম বললেন, সাহেব ওরা ঘিরে ফেলবার মতলব করছে, চলুন আরো এগিয়ে। ডেভিড বললেন, তুমি ফিরে যাও, এদের ঘরে আগুন দিতে হবে, লোকজন নিয়ে এসো। রশিদ মল্লিক লাঠিয়াল বললে, কিছু লাগবে না সাহেব, মুই এগিয়ে যাই, দাঁড়ান আপনারা। বড় সাহেব বললে, ইউ স্টে, আমি আর ছোট সাহেব যাইবেন, সড়কি আনিয়াছো? না সাহেব, সড়কি লাগবে না, মোর লাঠির সামনে 100 লোক দাঁড়াতে পারবে না, আপনি হোটে আসুন। দেওয়ান রাজারাম ততক্ষণ ঘোড়ায় গিয়ে হিংনাড়া গ্রামের উত্তর কোণের দিকে ছুটিয়েছেন। বড় সাহেব চেঁচিয়ে বললেন, রসিক তোমার সহিত যাইবে দেওয়ান। কিছুক্ষণ পরে খুব একটা চিৎকার ও আর্তনাদ শোনা গেল। বাগদিপাড়ার ছোট ছেলে মেয়ে ও ঝি বউয়েরা প্রাণপণে চেঁচাচ্ছে ও এদিক ওদিক দৌড়চ্ছে। 70 বছরের বৃদ্ধ রামধন বাগদি রাস্তার ধারের একটা কাঠের গুঁড়ির ওপর বসে তামাক খাচ্ছিল। তার মাথায় লাঠির বাড়ি পড়তেই চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী চেঁচিয়ে কেঁদে উঠল। লোকজন ছুটে এলো, হইচই আরম্ভ হলো। কিছুক্ষণ পরে দেখা গেল বাগদিপাড়ায় আগুন লেগেছে। লোকজন ছুটোছুটি করতে লাগলো। লাঠি হাতে জনতা ছত্রভঙ্গ হয়ে দৌড় দিল নিজের নিজের বাড়ি অগ্নিকাণ্ডের হাত থেকে সামলাবার জন্য। এটা হলো দেওয়ান রাজারামের পরামর্শ। বড় সাহেবকে ঘোড়ায় চড়ে আসতে দেখে জনতা আগেই পলায়ন পর হয়েছিল, কারণ বড় সাহেবকে সবাই জমের মতো ভয় করে। ছোট সাহেব যতই বদমাইশ হোক, অত্যাচারী হোক, বড় সাহেব সিপটন হলো আসল কূটবুদ্ধি শয়তান। কাজ উদ্ধারের জন্য সে সব করতে পারে। জমি বেদখল, জাল, ঘর জ্বালানি, মানুষ খুন, কিছুই তার আটকায় না। তবে বড় সাহেবের মাথা হঠাৎ গরম হয় না। ছোট সাহেবের মতো সে কাণ্ডজ্ঞানহীন নয়, হঠাৎ যা তা করে না। কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে এই পথে না গেলে কাজ উদ্ধার হবে না, সে পথ সে ধরবেই।
কোনো হীন কাজই তার তখন আটকাবে না। আগুন তখনই লোকজন এসে নিভিয়ে ফেললে। আগুন দেওয়ার আসল উদ্দেশ্য ছিল জনতাকে ছত্রভঙ্গ করা। সে উদ্দেশ্য সফল হলো। রসিক মল্লিককে সকলে বড় ভয় করে। সে জাতিতে নমশূদ্র, দুর্ধর্ষ লাঠি আলো সড়কি চালিয়ে। আজ বছর 8-10 আগে ও নিজের এক ছেলেকে শিয়াল ভেবে মেরে ফেলেছিল সড়কির খোঁচায়। সেটা ছিল পাকা কাঁটালের সময়। ওদের গ্রামের নাম নূরপুর, মোহাম্মদপুর পরগনার অধীনে। ঘরের মধ্যে পাকা কাঁটাল ছিল দরমার বেড়ার গায়ে ঠেস দোয়ানো। 9 বছরের ছোট ছেলে সন্ধেবেলা ঘরের বেড়ার বাইরে বসে বেড়া ফুটো করে হাত চালিয়ে কাঁটাল চুরি করে খাচ্ছিল। রসিক খসখস শব্দ শুনে ভাবলে শেয়ালে কাঁটাল চুরি করে খাচ্ছে। সেই ছিদ্রপথে ধারালো সড়কির কাঁটাওয়ালা ফলা নিপুণ চালনায় অব্যর্থভাবে লক্ষ্যবিদ্ধ করল। বালক কণ্ঠের মরণ আর্তনাদে সকলে রেড়ির তেলের পিদিম হাতে ছুটে গেল। হাতে মুখে কাঁটালের ভুতুরি আর চাপি মাখা ছোট্ট ছেলে চিত হয়ে পড়ে আছে। বুক দিয়ে ভলকে ভলকে রক্ত উঠে মাটি ভাসিয়ে দিচ্ছে। চোখের দৃষ্টি স্থির, হাতের বাঁধন আলগা, কেবল ছোট্ট পা দুখানা তখনও কোনো কিছুকে বাধা দেওয়ার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে আসছে। সব শেষ হয়ে গেল তখনই। রসিক মল্লিক সে রাত্রের কথা এখনো ভোলেনি। কিন্তু আসলে সে দস্যু, পিশাচ। টাকা পেলে সে সব করতে পারে। রামু সর্দারকে সেই সড়কির কোপে খুন করেছিল বাঁধালের দাঙ্গায়। নেভাজি মণ্ডলের ভাই সাতু মণ্ডলকে চালকি গ্রামের খড়ের মাঠে এক লাঠির গায়ে শেষ করেছিল। এহানো রসিক মল্লিক ও বড় সাহেবকে একত্র দেখে বাগদি পাড়ার লোক একটু পিছিয়ে গেল। রসিক হাঁক দিয়ে ডেকে বললে, কোথায় রে তোদের ছিহরি সর্দার? পাঠিয়ে দে সামনে। বড় সাহেবের হুকুম, তার মুন্ডুটা সড়কির আগায় গিথে কুঠিতে নিয়ে যায়। মায়ের দুধ খেয়ে থাকিস তো সামনে এসে দাঁড়া বেটা শেয়ালের বাচ্চা। এগিয়ে আয় বুনো শুয়োরের বাচ্চা, এগিয়ে আয় নেড়ি কুকুরের বাচ্চা। তোর বাবারে ডেকে নিয়ে আয় মোর সামনে, ও হারামজাদা। ছিহরি সর্দার লাঠি হাতে এগিয়ে আসছিল। তার বউ গিয়ে তাকে কাপড় ধরে টেনে না রাখলে সে এগিয়ে আসতে ভয় পেত না, তবে খুব সম্ভবত প্রাণটা হারাত। রসিক মল্লিকের সামনে সে দাঁড়াতে পারত না। খুন যখন যার ব্যবসা, তার সামনে নিরীহ গৃহস্থ লাঠিয়াল কতক্ষণ দাঁড়াবে? ছোট সাহেব বললে, রসিক, বেটা ছিহরি আর সাদেককে ধরে আনতে পারবা? বড় সাহেবের মেজাজ এতক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে থাকবে। সে বললে, I am afraid that it not be quite within the bounds of law. Let us return. পরে হেসে বললেন, sufficient unto that the evil thereof. ছোট সাহেব মনে মনে চটল বড় সাহেবের ওপর। ভাবলে সে বড় সাহেবের কথার শেষে বলে আমেন, কিন্তু সাহসে কুলিয়ে ওঠে না। দেওয়ান রাজারাম ততক্ষণে ঘোড়ার মুখ ফিরিয়েছেন কুঠির দিকে। প্রসন্ন চক্রবর্তীও সেই সঙ্গে ফিরছিল। কিন্তু সে একটি সুঠাম তন্নি ষোড়শী বধূকে আলুথালু অবস্থায় বাঁশবনের আড়ালে লুকিয়ে থাকতে দেখে সেখানে ঘোড়া দাঁড় করালে। কাছে লোকজন ছিল না কেউ। বউটি ভয়ে জড়সড় হয়ে বাঁশবনের ওদিকে ঘুরে যাবার চেষ্টা করতে প্রসন্ন চক্রবর্তী গলার সুরকে যত দূর সম্ভব মোলায়েম করে জিজ্ঞেস করলে, কেডা গা তুমি? উত্তর নেই। বলি, ভয় কি গা? আমি কি সাপ না বাঘ? তুমি কেডা? উত্তর নেই। আর তো কান্নার শব্দ শোনা গেল। প্রসন্ন আমি চট করে একবার চারিদিকে চেয়ে দেখে ঘোড়াটা বাঁশ ঝাড়ের ওপারে বউটির কাছে ঠেসে চালিয়ে দিলে। কিন্তু সেও বাগদি পাড়ার বউ, বেগতিক বুঝে সে এক মরিয়ার চিৎকার ছেড়ে দূরে বেশি জঙ্গলের দিকে পালালো। সে কাঁটা বনের মধ্যে ঘোড়া চালানো সম্ভব নয়, সুতরাং ফিরতেই হলো প্রসন্ন চক্রবর্তীকে। বাগদি পাড়ার বউ যে এমন সুঠাম দেখতে কেন যে হয়? ওদের মধ্যে দু একটা যা চোখে পড়ে এক এক সময়, না না সত্যি ভদ্রলোকের মধ্যে অমন গড়ন পিটন, হ্যাঁ ঢাকের কাছে টেমটেমি।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি নবম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।